আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পাকিস্তানের গণমাধ্যমে যেভাবে এসেছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামের খবর। মোদির বিজয় দিবস এর বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া। আরও থাকছে গোপন ৮টি বন্দিশালার সন্ধান, সাধারণ বন্দীদের সঙ্গেও রাখা হতো ভুক্তভোগীদের। পাকিস্তানের গণমাধ্যমে যেভাবে এসেছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামের খবর। পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত কঠিন এক মুহূর্ত ছিল ১৯৭১ সালের সংকট। ঢাকার দখল হারানোকে ঢাকা পতন বা পূর্ব পাকিস্তানের পতন বলা হয় দেশটির গণমাধ্যমে। আদ্রিস বখতিয়ার সে সময় পাকিস্তানের প্রেস ইন্টারন্যাশনালের নিউজ রুমে কাজ করছিলেন। সেদিন টেলিপ্রিন্টারে ৩ লাইনের একটি খবর পড়ে স্তম্ভিত হয়ে যান। অসাড় হয়ে আসে তার হাত পা। খবরটিতে বলা হয়েছিল পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি এবং ভারতীয় জেনারেল জগৎজিৎ সিং আরোর মাধ্যমে একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে নিয়োজিত তার সৈন্যদের নিয়ে আত্মসমর্পণ করেছেন। আদ্রিস খবরটি পড়ে কাঁদতে শুরু করেন। নিউজ এডিটরের সামনে খবরটি রাখলে তিনিও এক নজরে দেখেই মাথা নিচু করে ফেলেন। এরপর আদ্রিস দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে বসে পড়েন। তার চোখ বেয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি চাননি কেউ তাকে এই অবস্থায় দেখুক। ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঘটনা স্মরণেই যখন করাচি ইউনিয়ন অব জার্নালিস্টের অফিসে মানুষের সমাবেশ হতো, আদ্রিস বখতিয়ারের সেই দিনের ঘটনাটি মনে করতেন এবং বিষাদভরা কণ্ঠে সাংবাদিকদের সঙ্গে সে সময়ে কথা শেয়ার করতেন। ইদ্রিস বখতিয়ার, যিনি সম্প্রতি মারা গেছেন, সেই দিনটিকে স্মরণ করে বলেন, পাকিস্তানের মানুষের সামনে এই খবর কিভাবে তুলে ধরবে তা চিন্তা করে কেবল কাঁদছিলাম। আর আমাদের নিউজ এডিটর যার অনুমতি ছাড়া কোনো খবর প্রকাশিত হতো না, তিনি হাতের উপর হাত রেখে বসেছিলেন যেন আর কোনো কিছুই করার নেই। কি উপায়ে এই খবর জনসম্মুখে প্রকাশ পেল তা বর্ণনা করছিলেন প্রবীণ সাংবাদিক ও জনপ্রিয় ইংরেজি পত্রিকা পাঞ্জাব পাঞ্জ এর প্রধান সম্পাদক হুসাইন নাকি। তিনি বলেছিলেন, যখন ঢাকা পতনের খবর পশ্চিম পাকিস্তানে পৌঁছায়, তখন সরকারি মিডিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল যে তারা এই খবরটি কিভাবে উপস্থাপন করবে। পরে পাকিস্তান রেডিওর এক সিনিয়র কর্মকর্তা খবরটি যেভাবে উপস্থাপন করেছিলেন, 2 স্থানীয় কমান্ডারের মধ্যে একটি সমঝোতা হয়েছে, যার ফলে যুদ্ধ থেমে গেছে। কিছু পত্রিকায় এটাও বলা হয়েছিল যে চুক্তির পর ভারতীয় সেনারা ঢাকায় প্রবেশ করেছে, কিন্তু এই খবরগুলো বেশ অস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছিল যাতে জনসাধারণের ওপর কোনো প্রভাব না পড়ে। মূলত পাকিস্তানের একটি সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে এক কপি দেওয়া হয়েছিল, যারা খবরটি ফোন কল দিয়ে লিখিয়ে নিয়েছিলেন। পরদিন পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতার নিচে পুরো অংশ জুড়ে খবরটি প্রকাশিত হয়। সেই দিন ওই একই পাতায় তখনকার সামরিক শাসন জেনারেল মোহাম্মদ ইয়াহিয়া খানের সরকারি গণমাধ্যম থেকে প্রকাশিত এক ভাষণ 8 কলাম হেডলাইন ছাপা হয়। সেখানে তিনি ঢাকা পতনের পরও শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ইয়াহিয়া খান তার ভাষণে স্থানীয় কমান্ডারদের চুক্তির খবরটি এমনভাবে উল্লেখ করেছিলেন যে একদিকে পিছু হটলেও অন্যদিকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। অথচ পরদিনই ইয়াহিয়া খানের যুদ্ধবিরতির খবর পত্রপত্রিকায় ছাপানো হয়। মোদির বিজয় দিবস এর বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালের ভারতের ঐতিহাসিক জয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেওয়ার পর এ নিয়ে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর আগেও স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ দিনে নিয়মিতই নিজের বার্তায় পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তবে তার বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় সাধারণত বাংলাদেশের বা মুক্তিযুদ্ধের উল্লেখ থাকে না, কারণ বিজয় দিবসকে ভারত তথা ভারতের সেনাবাহিনীর যুদ্ধে তাদের বিজয় হিসাবেই তুলে ধরে থাকে। শুধু নরেন্দ্র মোদী নন, ভারতের সামরিক বাহিনীর কিংবা অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও 16ই ডিসেম্বরের এই দিনটিকে বরাবরই ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য হিসাবে বর্ণনা করা হয়ে থাকে। তবে বাংলাদেশে এর আগে কখনো সরকারি বা রাজনৈতিক পর্যায়ে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে এত নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। অবশ্য আওয়ামী লীগ সরকার এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর রাজনীতি থেকে কূটনীতি সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে টানাপোড়েনে তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী এই স্ট্যাটাস ঘিরে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে। মোদি যা বার্তায় লিখেছেন, বিজয় দিবসের সকালেই নরেন্দ্র মোদির বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। সেখানে তিনি লিখেছেন, আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিলেন। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ আত্মোৎসর্গ জাতিকে করেছে সুরক্ষিত এবং বয়ে এনেছে গৌরব। তাদের অসামান্য বীরত্ব ও অবিচল মনোবলের প্রতি সম্মান জানাতেই আজকের এই দিন। তাদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা যোগাবে এবং ইতিহাসে লেখা থাকবে। নরেন্দ্র মোদি এই বক্তব্যের কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। প্রতি বছরই 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দিনটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় কর্মসূচিও পালিত হয় ভারতে। শুভেচ্ছা বার্তায় বরাবরই 1971 সালে নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বলা হয় তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের কথা বলা হয়। সেখানে বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের কোনো উল্লেখ থাকে না, তবে সরাসরি ভারতের বিজয় বলেও বর্ণনা করা হয় না। ব্যতিক্রম হিসেবে দেখা যায় 2021 সালের বিজয় দিবসকে। সেবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করে বাংলাদেশ। ওই বছর নরেন্দ্র মোদি তার টুইটে ভারতীয় সেনাদের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের কথা লিখেছিলেন। সুবর্ণ জয়ন্তী অতিথি হিসাবে তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তখন বাংলাদেশে, সেই সূত্রে ঢাকার কথা লিখেছিলেন নরেন্দ্র মোদি। আরও থাকছে গোপন 8টি বন্দিশালার সন্ধান। সাধারণ বন্দীদের সঙ্গেও রাখা হতো ভুক্তভোগীদের। গুম সংক্রান্ত তদন্ত কমিশন 8টির বেশি গোপন বন্দিশালার শনাক্ত করেছে, যেখানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো। কমিশনের তথ্য অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, র্যাব এবং পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এসব বন্দিশালা পরিচালনা করত। দেশ জুড়ে এই গোপন স্থাপনাগুলোতে গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখা হতো। এছাড়া কখনো কখনো তাদের সাধারণ বন্দীদের সঙ্গেও বন্দী অবস্থায় রাখা হতো। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন থেকে উঠে এসেছে এসব উদ্বেগজনক তথ্য। গত শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন অ্যানফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামের প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদনে জানানো হয়, গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 757টি অভিযোগ যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে গুমের শিকার ব্যক্তিদের দীর্ঘদিন সবার নজরের বাইরে কিভাবে বন্দী করে রাখা হতো তার বিবরণ উঠে এসেছে। এতে বলা হয়েছে, এসব ব্যক্তিকে বিভিন্ন সময়সীমায় আটকে রাখা হতো। কেউ 48 থেকে 60 ঘন্টা, কেউ কয়েক সপ্তাহ বা মাস, আবার কেউ বছরের পর বছর বন্দী ছিলেন। অনেকের ধারণা গুমের শিকার ব্যক্তিদের কেবল গোপন বন্দিশালায় আটকে রাখা হতো, তবে জীবিত ফিরে আসা কয়েকজনের সাক্ষাৎকার উঠে এসেছে বিভিন্ন চিত্রে। তারা জানান, অনেককে এমন বন্দিশালায় রাখা হয়েছিল যেখানে সাধারণ বন্দীদেরও আটকে রাখা হতো। উদাহরণস্বরূপ, ডিবি কর্তৃক আটক ব্যক্তিদের বন্দিত্বের কথা উল্লেখ করা হয়েছে। বৈধ ও অবৈধ বন্দীদের একই স্থানে রাখার ফলে গুমের শিকার ব্যক্তিদের বন্দিশালায় কতটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতো তা সহজেই অনুমান করা যায়। অনেকেই চত্বরের ভেতর বন্দীদের অবৈধ কক্ষ থেকে বৈধ বন্দীদের কক্ষে সরিয়ে নেওয়ার চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। গুম কমিশন বলছে, খুব সম্ভবত গুমের শিকার ব্যক্তিদের বৈধ বন্দীদের সঙ্গে রাখার মাধ্যমে তাদের অবৈধভাবে আটক রাখার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতো। গুম থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের বিস্তারিত সাক্ষাৎকারের ভিডিওতে কমিশন ধারণা করতে পেরেছে তাদের কোথায় কোথায় বন্দী রাখা হয়েছিল। প্রতিবেদনে এর একটি উদাহরণ উল্লেখ করা হয়েছে। একজন ভুক্তভোগী জানিয়েছে, এক বন্দিশালায় তিনি একটি ভিন্ন ধরনের দরজা লক্ষ্য করেছিলেন। এই তথ্যের ভিত্তিতে কমিশন একই কক্ষ চিহ্নিত করতে সক্ষম হয়, যা একসময় 3টি পৃথক কক্ষে বিভক্ত ছিল। তবে পরিদর্শনের আগেই ওই পার্টিশনগুলো ভেঙে ফেলা হয়। ভুক্তভোগীর সাক্ষাৎ যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট স্থান থেকে আরও একটি প্রমাণ সংগ্রহ করে তালিকাভুক্ত করা হয়েছে।
কমিশনের কর্মকর্তারা বন্দীদের জিজ্ঞাসাবাদ কক্ষ, আটক রাখার স্থান এবং ব্যবহৃত যন্ত্রপাতি সরেজমিনে পরিদর্শন করেছেন। তাদের উদ্দেশ্য ছিল ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করা। এ লক্ষ্যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন। গোপন বন্দিশালা দেখতে তদন্ত কমিশন যেসব দপ্তরে গিয়েছে সেগুলো হলো ডিজিএফআই, সিটিটিসি, ডিএমপির ডিবির প্রধান কার্যালয়, চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ইউনিট 2, 4, 7 ও 11, র্যাব 2, সিপিসি 3, র্যাবের সদর দপ্তর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এবং এনএসআই এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।